লেবাননে আগ্রাসন চললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত আরও ৫। আগামী সপ্তাহে ওয়াশিংটনে বৈরুত তেল আবিব বৈঠক। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫ ফিলিস্তিনির প্রাণহানি। উপত্যকায় ৮ মাসে গড়ে প্রতিদিন প্রাণ হারিয়েছে একটি শিশু, ইউনিসেফের প্রতিবেদন। পশ্চিম তীরেও চলছে তাণ্ডব। ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের উত্তাল নয়াদিল্লি। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে তরুণদের ঢল, সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার। সরকার বিরোধী টানা বিক্ষোভ অবরোধে অচল বলিভিয়া। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন। সাম্বার তালে জয় ফেরার উচ্ছ্বাস ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কুনিয়া ভিনিসিয়াস নৈপুণ্যে হাইতিকে ৩-০ গোলে হারালো ব্রাজিল। সি গ্রুপের শীর্ষে সেলেসাওরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। যুক্তরাষ্ট্র ইরান পরবর্তী ধাপের আলোচনা শুরু করতে হলে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের শর্ত দিয়েছে তেহরান। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা ট্রাম্প প্রশাসনের দায়িত্ব ও অঙ্গীকার। লেবানন ইস্যুতে নেতানিয়াহুকে আরও সংযত রাখা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আন্তর্জাতিক চাপের মুখে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। লেবাননে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পরও থামেনি দখলদার বাহিনীর আগ্রাসন। দেশটির আলী আল তাহের এলাকায় কামানের গোলা ছুঁড়েছে ইসরায়েলি সেনারা। এছাড়া দক্ষিণাঞ্চলের কিছু এলাকাও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যরাতের পর থেকে ইসরায়েলি হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়ায় স্থগিত হয়ে গেছে জেনেভার ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। তবে দুপক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক পর্যায়ে চলছে তোড়জোড়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, সুইজারল্যান্ডে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সূত্রগুলো বলছে, ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। তবে সম্ভাব্য আলোচনায় লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে ইসরায়েল সমঝোতার শর্ত মেনে চলবে। একই সুরে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। বলেন, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা ট্রাম্প প্রশাসনের দায়িত্ব এবং অঙ্গীকার। সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে তার ক্ষমতার কোনো সীমা নেই। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবিলায় সামরিক পদক্ষেপ আরও বাড়ানোর বিপক্ষে তিনি। ইসরায়েল প্রসঙ্গে ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ভালো, তবে তাকে কিছুটা সংযত রাখাও জরুরি। নাদিম মারজান, সময় সংবাদ। শেষ পর্যন্ত কঠোর অবস্থান থেকে সরে এসে সমঝোতার পথে হাঁটতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে তিনি বলেছিলেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি নয়। কিন্তু কয়েক মাসের সংঘাতের পর রীতিমতো চাপে পড়েই আলোচনা টেবিলে বসেছেন তিনি। কিন্তু কেন, কোন কোন আশঙ্কায় ট্রাম্প এই চুক্তিতে যেতে বাধ্য হলেন, তা নিয়ে এবারের প্রতিবেদন। যে দাপট নিয়ে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, শেষ পর্যন্ত সেই দাপট কমিয়ে চুক্তিতে আসতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষের পথে এসে দেখা যাচ্ছে আত্মসমর্পণ নয়, বরং সমঝোতাই হয়ে উঠেছে যুদ্ধ বন্ধের মূল পথ। ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় চাপে ছিলেন অর্থনৈতিক ঝুঁকি নিয়ে। ইরান হরমুজ প্রণালী ঘিরে তেল সরবরাহে অস্থিরতা তৈরি করে। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বাড়ার শঙ্কা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের জন্য এটি ছিল বড় সতর্ক সংকেত, কারণ তেলের দাম বাড়লে এর সরাসরি প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতি ও মার্কিন অভ্যন্তরীণ বাজারে।
দ্বিতীয় চাপ আসে সামরিক খরচ ও দীর্ঘ যুদ্ধের ঝুঁকি থেকে। ইরানের সঙ্গে সংঘাত যত বাড়ছিল ততই যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বাড়তে থাকে। ইরান যুদ্ধে সরাসরি সামরিক ও অপারেশনাল খাতে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত প্রায় $2,900 কোটি খরচ হয়েছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ দীর্ঘ হলে তা আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো ব্যয়বহুল সংঘাতে পরিণত হতে পারত, যা ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। তৃতীয় চাপ ছিল আন্তর্জাতিক মিত্রদের অবস্থান। ইউরোপীয় মিত্ররা চাইছিল দ্রুত উত্তেজনা কমানো হোক, যাতে জ্বালানি ও বৈশ্বিক বাণিজ্যে ধাক্কা না লাগে। এই কূটনৈতিক চাপও যুক্তরাষ্ট্রকে আলোচনার দিকে ঠেলে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ আশঙ্কা ছিল ইরানের পাল্টা কৌশল। যুদ্ধ চলতে থাকলে তেহরান শুধু হরমুজ প্রণালী নয়, পুরো অঞ্চলে অস্থিরতা বাড়াতে পারত বলে ধারণা করা হচ্ছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোয় মার্কিন ঘাঁটিতে আঘাত হানছিল ইরান। এতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। সব মিলিয়ে ট্রাম্প বুঝতে পারেন যুদ্ধ দীর্ঘ হলে লাভের চেয়ে ক্ষতির অঙ্কই বেশি। অর্থনীতি, জ্বালানি বাজার, সামরিক ব্যয় আর রাজনৈতিক চাপে পড়ে যুদ্ধ বন্ধে ট্রাম্প চুক্তি সই করেছেন বলেই মত বিশ্লেষকদের। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা ইসরায়েলি বিমান হামলায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। উপত্যকার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমে ও সালফিতের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে দখলদার বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা। ইউনিসেফ জানিয়েছে 8 মাস ধরে ইসরায়েলি হামলায় গড়ে প্রতিদিন 1টি করে শিশু নিহত হয়েছে। গাজায় যুদ্ধবিরতির পরও আতঙ্ক কাটছে না ফিলিস্তিনিদের। খান ইউনিসে থামছে না ইসরায়েলি বিমান হামলা, হতাহত হচ্ছেন বেশ কয়েকজন। অধিকৃত পশ্চিম তীরে একদিকে অভিযান দমনপীড়ন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী, আর একদিকে ফিলিস্তিনিদের ওপর হামলা করে যাচ্ছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। বেথলেহেমের উত্তরে আইদা শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী, আর সালফিতের উত্তরে কিফল হারিস গ্রামে হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, 8 মাসে গড়ে প্রতিদিন 1টি করে শিশু নিহত হয়েছে। এসব শিশু গুলিতে ও বোমা হামলায় নিহত হয়েছেন। ইউনিসেফ বলছে, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজায় বেসামরিক মানুষের ওপর সহিংসতা অব্যাহত রয়েছে, যার সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে শিশুদের ওপর। শিশুদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানান চীনের প্রতিনিধি। বলেন, উপত্যকায় ইসরায়েলের সামরিক উপস্থিতি ও নিয়ন্ত্রণ সম্প্রসারণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। শিউলি রোসা, সময় সংবাদ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। শনিবার যন্তর মন্তরে সমবেত হন শত শত শিক্ষার্থী ও চাকরি প্রার্থী। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ পরীক্ষায় অনিয়ম এবং নম্বর প্রদান ব্যবস্থায় অসঙ্গতির অভিযোগকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকের নেতৃত্বে এ সমাবেশ ঘিরে রাজধানী ও আশপাশে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে। শনিবার দুপুর গড়াতেই যন্তর-মন্তর পরিণত হয় বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে। ককরোচ জনতা পার্টি বা সিজেপি প্রধান অভিজিৎ দীপকের নেতৃত্বে দিল্লি ও আশপাশের রাজ্য থেকে শত শত শিক্ষার্থী ও চাকরি প্রার্থী আন্দোলনে যোগ দেন। এ সময় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান তারা। সিজেপি নেতা দীপকে অভিযোগ করেন, নিট এবং এসএসসি সহ একাধিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ফল প্রকাশে অনিয়ম এবং সব শিফটের পরীক্ষার্থীদের একই লেভেলে আনা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বছরের পর বছর প্রস্তুতি নিয়েও শিক্ষার্থীদের ভবিষ্যৎ বারবার প্রশ্নের মুখে পড়ছে বলেও দাবি করেন তিনি। সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লেখা হয়েছে বলেও জানান দীপকে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী চিঠিতে পরীক্ষা সংক্রান্ত সংকট, অনিশ্চয়তা শিক্ষার্থী ও তাদের পরিবারকে গভীরভাবে প্রভাবিত করছে বলে উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি। এদিকে সমাবেশ ঘিরে যন্তর-মন্তর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ। সিসিটিভি নজরদারি, বডি ওয়ার্ন ক্যামেরা, ব্যারিকেড ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্টেশন ও বিমানবন্দর এলাকায়ও জোরদার করা হয়েছে নিরাপত্তা।
এর আগে গেল ৬ জুন প্রথম দফায় যন্ত্রমন্ত্রে বড় সমাবেশ করে আলোচনায় আসে এই আন্দোলন। সেই কর্মসূচিতে শত শত শিক্ষার্থী, চাকরি প্রার্থী ও অভিভাবকরা অংশ নেন। ওই সমাবেশ থেকেই দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ডাক দেন আয়োজকরা। নাসরিন রুমি, সময় সংবাদ। টানা ৫০ দিনের সরকার বিরোধী বিক্ষোভে কার্যত স্থবির হয়ে পড়া বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জরুরি অবস্থা ঘোষণা করেন। এর কয়েক ঘন্টা আগেই দেশটির প্রধান শ্রমিক সংগঠনের সঙ্গে একটি সমঝোতা চুক্তির ঘোষণা দিয়েছিল সরকার। সরকারের দীর্ঘদিনের জ্বালানি ভর্তুকি কমানোর সিদ্ধান্তের পর বলিভিয়ার সংকটের সূত্রপাত। বাজেট ঘাটতি কমানো, ডলার সংকট মোকাবিলা এবং আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। পরে সরকার জ্বালানির দাম স্থিতিশীল রাখা এবং বিতর্কিত ভূমি সংস্কার নীতির কিছু অংশ থেকে সরে এলেও বিক্ষোভ থামেনি। মজুরি বৃদ্ধি, জ্বালানি ও ডলারের সংকট নিরসনের পাশাপাশি প্রেসিডেন্ট পাজের পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বোমা হামলায় নিহত ৭, কয়েকজন আহত। দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। জড়িতদের ধরতে অভিযানে পুলিশ। এবার ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফিরল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাথিয়াস কুনিয়ার জোড়া গোলে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচের বাকি গোলটা করেছেন ভিনিসিয়াস জুনিয়র। এ জয়ে মরক্কোকে টপকে সি গ্রুপের শীর্ষে উঠে এলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর পাহাড়সম চাপ নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নেমেছিল হেক্সা জয়ের মিশনে থাকা ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মেথিয়াস কুনিয়া ও ভিনিসিয়াস জুনিয়রের নৈপুণ্যে সেই চাপ কাটিয়ে উঠেছে সেলেসাওরা। স্বরূপে ফিরে সাম্বা মেজিকে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল ব্রাজিল। একাদশে ২ পরিবর্তন নিয়ে দল মাঠে নামান কার্লো আনচেলত্তি। সেন্টার ফরওয়ার্ড পজিশনে ইগোর থিয়াগোর পরিবর্তে মেথিয়াস কুনিয়া আর রাইট ব্যাকে ইভানেজের পরিবর্তে দানিলো। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই হাইতিকে চাপে রাখে ভিনি রাফিনিয়ারা। ১৩ মিনিটেই প্রথম জালের দেখা পায় ব্রাজিল। তবে রাফিনিয়ার গোল বাতিল হয় অফসাইডে। এর কিছুক্ষণ পরে আবারও সেলেসাওদের আক্রমণ। বাম দিক থেকে ভিনিসিয়াসের শট হাইতির গোলরক্ষক ফিরিয়ে দিলেও রিবাউন্ডে বল জালে জড়ান মেথিয়াস কুনিয়া। ৩৭ মিনিটে আবারও ভিনি কুনিয়া ম্যাজিক। রিয়াল তারকার অ্যাসিস্ট থেকে বা পায়ের শটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ইগোর থিয়াগোর পরিবর্তে জায়গা পাওয়া কুনিয়া। তবে মাঝে রাফিনিয়ার ইনজুরিতে কিছুটা অস্বস্তিতে পড়ে সেলেসাও সমর্থকরা। তার পরিবর্তে মাঠে নামেন রায়ান। প্রথমার্ধে আবারও জাল খুঁজে পায় ব্রাজিল। যোগ করা সময়ে মাঝ মাঠ থেকে লুকাস পাকেতার থ্রো পাসে ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ ফিনিশিং। ব্যবধান ৩-০ করে বিরতিতে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। দ্বিতীয়ার্ধে নিজেদের ডিফেন্স সামলে ওঠে হাইতি। ব্রাজিলকে আর কোনো সুযোগ দেয়নি তারা, বরং ম্যাচে ফিরতে আক্রমণে ওঠে হাইতি। তবে দুর্দান্ত দুটি সেভ করে সেলেসাওদের জাল অক্ষত রাখে অ্যালিসন বেকার। মাঝে বদলিনামা এনরিকের গোল বাতিল হয় অফসাইডে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর এই হারেই এক ম্যাচ হাতে রেখে আসর থেকে বাদ পড়েছে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে আসা হাইতি। আজও নেইমারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ব্রাজিলকে। বাংলাদেশ সময়ে শুক্রবার ভোর ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে সি গ্রুপের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। আর সেই ম্যাচেই নির্ধারণ হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত সেলেসাও সমর্থকরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল হেক্সা জয়ের মিশনে এগিয়ে যাবে বলে আশা তাদের। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি।
অবশেষে সাম্বা নৃত্যে মাতল বিশ্বকাপ। কুনিয়া ভিনিসিয়াসরা ফিরিয়ে আনলো ইতিহাস। প্রতিপক্ষ হিসেবে যে বরাবরই প্রিয় হাইতি, সবশেষ দেখায় 7 গোল দিয়েছিল সেলেসাও। এদিনও বড় ব্যবধান, আর তাতে উচ্ছ্বসিত দলটার ভক্ত সমর্থকরা। শত্রুর শত্রু বন্ধু এই প্রবাদটি যেন মনে করিয়ে দেয় আর্জেন্টিনার এই সমর্থকের কথায়। বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের চিরচেনা বিভক্তি প্রতিদ্বন্দ্বিতা যুক্তরাষ্ট্রের মাটিতেও। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্রায় 69,000 দর্শক ব্রাজিল হাইতির খেলা দেখেছেন। এছাড়াও নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন স্টেডিয়াম, পার্ক, খোলা মাঠ ও রাস্তায় বড় পর্দায় খেলা দেখেন অগণিত ফুটবল প্রেমী। হাইতির সাথে জয়ের পর ব্রাজিলিয়ানরা এখন স্বপ্ন দেখছেন গ্রুপ চ্যাম্পিয়ন হবার। আমরা সবাই ফ্যামিলি নিয়ে আসছি এখানে, আমরা এনজয় করতেছি। ব্রাজিল জিতে গেছে 3-0 বিপুল গোলে ব্রাজিল আজকে জিতলো এবং আমরা আশা করি সেকেন্ড রাউন্ডে ব্রাজিল চলে যাবে। সবাই একসাথে দেখতেছে, একটা আমেজ আছে। রিয়েল খেলাটা দেখতে পাইনি, এখান থেকেও কম না, খুব ভালো লাগছে। ব্রাজিল অবশ্যই জিতবে এবছর। They are doing very good. Next game we're going to win again. So we're going to go 16. Definitely Bangladesh going to win. বড় ব্যবধানে হারায় হাইতির সমর্থকরা কিছুটা হতাশ হলেও 52 বছর পর বিশ্বকাপ খেলতে পারায় একই সাথে ছিলেন রোমাঞ্চিত। ব্রাজিলের সাপোর্ট আসলে আমি আগে ছিলাম না, বাট বিয়ের পর থেকে আমি ব্রাজিলের সাপোর্ট বিকজ অফ মাই হাজবেন্ড। আজকে তো ব্রাজিলের সাপোর্ট ছিলাম এন্ড অনেক ভালো লাগছে যে ব্রাজিল জিতছে। এই প্রথম আসছি আমি এরকম স্টেডিয়ামে দেখতে, সো আমার খুব ভালো লাগছে। আমরা আসলে অনেক দুঃখিত কারণ নেইমার অলরেডি ইনজুর্ড, সো হোপফুলি আমরা খুব সুন্দর একটা আরো সামনের ম্যাচগুলো আরো উপভোগ করব, আর হোপফুলি সামনের ম্যাচগুলো আরো অনেক সুন্দর হবে। শনিবার বস্টনে সি গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড মরক্কো। ম্যাচে 1-0 গোলে জয় পায় মরক্কো। ফলে ব্রাজিল আর মরক্কোর পয়েন্ট এখন সমান সমান। আজকে গ্রুপের অপর ম্যাচে মরক্কো জয় পেয়েছে, আর ব্রাজিল পেয়েছে হাইতির বিরুদ্ধে বড় জয়। শুক্রবার পরবর্তী ম্যাচে অর্থাৎ শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে স্কটল্যান্ডের, আর সেই ম্যাচই নির্ধারণ হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন, আর সেটি এখন দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ভিসা জটিলতা সহ সব সমস্যার সমাধানের স্বপ্ন দেখছেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তারেক রহমান। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। রোববার মালয়েশিয়ার সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সরকার প্রধানের এই আগমনকে ঘিরে এখানকার সাধারণ প্রবাসী এবং সংশ্লিষ্ট মহলের মাঝে এক ধরনের আনন্দের আমেজ বিরাজ করছে। সবার চোখ এখন সোমবার সকালের সেই কাঙ্ক্ষিত দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের দিকে, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ প্রবাসী ও বিশ্লেষকদের জোরালো আশা যে দুই শীর্ষ নেতার এই আলোচনার মধ্য দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারের উন্নয়ন ঘটবে এবং প্রবাসী কর্মীদের দীর্ঘদিনের নানা জটিল সমস্যার একটি স্থায়ী ও কার্যকর সমাধান বেরিয়ে আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীকাল মালয়েশিয়াতে আসছেন। আমরা তার আশাকে কেন্দ্র করে আশা করতে পারছি যে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে। এই বাস্তবতায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বেশ কিছু যুগান্তকারী প্রস্তাব বিবেচনা করতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা, যার মধ্যে রয়েছে মালয়েশিয়ার প্রযুক্তি খাতের প্রকৌশলী সংকট মেটাতে বাংলাদেশের দক্ষ আইটি গ্র্যাজুয়েটদের সুযোগ দেওয়া এবং মালয়েশিয়ায় পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম অথবা ফুল টাইম কাজের সুযোগ তৈরি করা। অনেক পাসপোর্ট জটিলতা থাকে, এটাও যদি আমাদের প্রধানমন্ত্রী একটু নজর দেয় বা আমাদের হাইকমিশনদেরকে একটু বলে দেয়, তাহলে এটাও হয়রানি হতে হবে না আমাদের প্রবাসীতে যারা বসবাস করতেছে। সবশেষে বলা যায় যে অতীতের স্থবিরতা কাটাতে এবং কূটনৈতিক আমলাতান্ত্রিক জটিলতার বাইরে এসে এই প্রস্তাবগুলোকে বাস্তবে রূপ দিতে একটি ডেডিকেটেড যৌথ দ্বিপাক্ষিক উপদেষ্টা বোর্ড গঠন করা এখন সময়ের দাবি। মালয়েশিয়ার ডিজিটাল ভবিষ্যতের জন্য বাংলাদেশকে একটি অত্যাধুনিক অংশীদার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। তো মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। পাকিস্তানে জোড়া বোমা হামলায় 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন।
শনিবার খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলার একটি পাহাড়ি সড়কে এই বোমা হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। চলছে ঘটনার তদন্ত। স্থানীয় পুলিশ জানায়, প্রথমে একটি ব্যক্তিগত গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে 5 জন নিহত হয়। প্রথম বিস্ফোরণস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান আরও 2 জন। বিস্ফোরণে 2টি গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ঘিরে রোম ওয়াশিংটন কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এর জেরে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি। সম্প্রতি ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে G7 সম্মেলনে ছবি তোলার জন্য মেলোনি তার কাছে অনুরোধ করেছিলেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে সম্পূর্ণ মিথ্যা ও মন গড়া বলে প্রত্যাখ্যান করেন ইতালির প্রধানমন্ত্রী। ট্রাম্পের মন্তব্য অপমানজনক বলে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। Certe cose meritano una risposta immediata. Le dichiarazioni di Donald Trump sono dichiarazioni totalmente inventate, sono francamente allibita, non so perché il presidente degli Stati Uniti. আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাজ্যে 2 যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত প্রায় 90 যাত্রী। জার্মানির মিউনিখে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত। মস্কোর তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলার কথা স্বীকার করেছে রাশিয়া। একই সঙ্গে পাল্টা সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ক্রেমলিন। এদিকে ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তনের আভাস দেখছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে না ইউরোপীয় ইউনিয়ন। মস্কোর তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার কথা স্বীকার করেছে রাশিয়া। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, হামলার ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তনের আভাস দেখছে রাশিয়া। শুক্রবার মাদাগাস্কারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, হোয়াইট হাউসে ফিরে আসার পর ডোনাল্ড ট্রাম্প কখনোই রাশিয়ার সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা অস্বীকার করেননি, যা রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ সংকেত। তবে ল্যাভরভ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র রুশ কোম্পানিগুলোকে বৈশ্বিক জ্বালানি বাজার থেকে সরিয়ে দিতে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে এবং ইউক্রেনের সামরিক খাতকে সহায়তা দিচ্ছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর রাশিয়াকে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান ট্রাম্প। শুক্রবার সংবাদ সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানান, কিয়েভের প্রতি সমর্থনের কারণে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে না ইউরোপীয় ইউনিয়ন। আরও বলেন, রাশিয়া সত্যিকার অর্থে আলোচনায় বসতে চায়, এমন কোনো বিশ্বাসযোগ্য লক্ষ্য এখনো দেখা যায়নি। তবে যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথ খোলা রয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন শেষে ফ্রান্স প্রেসিডেন্ট বলেন, এই সংঘাতের প্রভাব শুধু ইউক্রেনে সীমাবদ্ধ নয়, বরং ইউরোপের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভূ রাজনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে রাশিয়া ইউক্রেনের মধ্যে কূটনৈতিক তৎপরতা চললেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় যুদ্ধ বন্ধের উদ্যোগ আরও জটিল হয়ে পড়ছে। শিউলি রোজা, সময় সংবাদ। যুক্তরাজ্যে 2টি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 89 জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার লন্ডন থেকে প্রায় 100 কিলোমিটার উত্তরে বেডফোর্ডের দক্ষিণাঞ্চলে 2টি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন অনেকে। আহতদের চিকিৎসায় 20টির বেশি অ্যাম্বুলেন্স ও 6টি এয়ার অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। জার্মানির মিউনিখে 2টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার স্থানীয় সময় রাতে দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর অন্তত 2টি বগি লাইনচ্যুত হয়ে সেতু থেকে নিচে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেড সহ প্রায় 60 জন উদ্ধারকর্মী। ক্ষতিগ্রস্ত বগি সরানো এবং উদ্ধার কাজ শেষ হতে কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনও দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি, চলছে তদন্ত। অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো শনাক্ত হয়েছে H5N1 বার্ড ফ্লুর উচ্চ সংক্রামক ধরন। এর মাধ্যমে বিশ্বের সব মহাদেশেই পৌঁছে গেল ভাইরাসটি। শনিবার অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী জানান, পশ্চিম অস্ট্রেলিয়ার একটি পরিযায়ী সামুদ্রিক পাখি ব্রাউন স্কুয়ার নমুনা পরীক্ষায় ভাইরাসটির উপস্থিতি ধরা পড়ে। মন্ত্রী আরও জানান, একই এলাকায় পাওয়া একটি সাউদার্ন পেট্রেল পাখির মধ্যেও সংক্রমণের সন্দেহ রয়েছে। প্রাণী সংরক্ষণ বিষয়ক কমিশনার জানান, কয়েকদিনের মধ্যেই জানা যাবে ভাইরাসটি অস্ট্রেলিয়ার অন্য প্রাণীদের মাঝেও ছড়িয়েছে কিনা। বিশেষজ্ঞদের মতে H5N1 দ্রুত গৃহপালিত ও বন্য পাখির মধ্যে ছড়িয়ে পড়তে পারে, যদিও মানুষের মধ্যে সংক্রমণের ঘটনা এখনও তুলনামূলকভাবে বিরল। কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলের বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে মে মাসের শুরু থেকে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। মৃতদের উপসর্গ ইবোলার সঙ্গে মিল থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এমন মৃত্যুহার দেখা যায়নি। নিহতদের বেশিরভাগের মধ্যেই মাথা ব্যথা, জ্বর ও বমির মতো উপসর্গ ছিল, যা ইবোলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চলতি সপ্তাহেই 10 জনকে দাফন করা হয়েছে। এতদিন রোগী ও স্বজনদের আপত্তির কারণে জীবিত বা মৃত কারো নমুনা পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার 5 জনের নমুনা সংগ্রহ করা হয়। ফলাফলের অপেক্ষায় রয়েছেন স্বাস্থ্যকর্মীরা। 15,000-এর বেশি মানুষের এই শিবিরে অপর্যাপ্ত স্যানিটেশন, ঘনবসতির কারণে সংক্রমণের ঝুঁকি বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী কঙ্গোতে পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন খাতে আন্তর্জাতিক অর্থায়ন গত 1 বছরে অর্ধেকেরও বেশি কমে গেছে। ডমিনিকান রিপাবলিকে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বায়াহেবে অবস্থিত একটি হোটেলে আগুনের ঘটনায় 3 জনকে হাসপাতালে নেওয়া হয় এবং আরও 6 জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে হোটেল অতিথি, দর্শনার্থী ও উদ্ধারকর্মীরাও ছিলেন। নিরাপত্তার স্বার্থে প্রায় 1700 অতিথিকে কাছাকাছি অন্যান্য হোটেলে স্থানান্তর করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কী কারণে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখতে চলছে তদন্ত। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লেবাননে আগ্রাসন চললে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত আরও 5। আগামী সপ্তাহে ওয়াশিংটনে বৈরুত তেল আবিব বৈঠক। ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের উত্তাল নয়াদিল্লি। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে তরুণদের ঢল, সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার। এবং সরকার বিরোধী টানা বিক্ষোভ অবরোধে অচল বলিভিয়া। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিকেল 5টায় সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়ের।